আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আই হোপ ইউ আর অলসো ফাইন। তো মাহে রমাদান মাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি খুলনা থেকে ঢাকায় যাচ্ছি, তাও পদ্মা সেতুর পরিবর্তে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে। তাও আজকে দিগন্ত পরিবহনের নন এসি বাসে করে। তো কতটুকু সময় লাগে, বাসের ভাড়া কেমন হবে, সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি পছন্দের হবে। তো বর্তমানে আমি অবস্থান করছি সোনাডাঙ্গা বাস টার্মিনালে। ভিতরে ঢুকতে গেলেই আপনারা দিগন্ত পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন। ঢাকা থেকে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে খুলনা পর্যন্ত এই বাসের ভাড়া 600 টাকা। তো চলুন এখন বাসে উঠে পড়ি, কারণ এখনই বাস ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। এই বাস নিয়ে আমি বিস্তারিত বলছি না, কারণ আমি আগের ভিডিওতে এই বাসেরই একটা রিভিউ দিয়েছি। ঘড়িতে যখন 8টা বাজে তখন আমরা খুলনার সোনাডাঙ্গা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেই। এতক্ষণ আপনারা সকালের খুলনা শহরটা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি দৌলতপুরে। এখানে কিছু যাত্রী ছিল, তাদেরকে উঠিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিব। দৌলতপুর থেকে যাত্রী নিয়ে আমরা এখন আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। এর আগে আমাদের আরও কিছু পয়েন্ট আছে, যেমন যশোর, মাগুরা, ফরিদপুর, এর উপর দিয়েই আমরা ঢাকায় যাব। এখন কথা বলা যাক খুলনা থেকে ঢাকায় যেসব বাস পাটুরিয়া দৌলতদিয়া হয়ে চলাচল করে সেই সব বাস নিয়ে। হানিফ, সোহাগ, দিগন্ত পরিবহন, দ্রুতি পরিবহন, ঈগল পরিবহন উল্লিখিত বাসগুলো ঢাকা থেকে খুলনায় পাটুরিয়া দৌলতদিয়া হয়ে চলাচল করে। আর দিগন্ত পরিবহনের সার্ভিস এরিয়ার কথা যদি বলতে যাই, ঢাকা থেকে রাজবাড়ী, পাংশা, যশোর, মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, কোটালীপাড়া, বরিশাল উল্লিখিত রুটে তারা সার্ভিস দিয়ে আসছে। এরপর খুলনা ছেড়ে আমরা এখন যশোর অংশে আছি। ভিডিওটি ফাস্ট মোশন হলেও বাসটি কিন্তু এত গতিতে যাচ্ছে না, তো আপনারা এতক্ষণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। এরপর যখন ঘড়িতে 9টা 38 বাজে তখন আমরা যশোরে চলে আসি। খুলনা থেকে এই পর্যন্ত আসতে আমাদের 1 ঘন্টা 38 মিনিটের মতো সময় লাগছে। আমরা যখন খুলনা থেকে রওনা দিই তখন 8টা বাজে, তো এখন হচ্ছে 9টা 38 বাজে। আমরা যশোরের মনিহাট থেকে চলে যাব নিউ মার্কেটের দিকে। এরপর আমরা চলে এসেছি যশোরের নিউ মার্কেটে। এখানে আমাদের 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হবে যাত্রীদের ওয়াশরুমের জন্য, ইভেন আরও জরুরি কোনো কাজের জন্য। তো এটা হচ্ছে যশোরের নিউ মার্কেট এলাকা, আপনারা দেখে নিন। এরপর আমাদের 10 মিনিট বিরতি শেষে আমরা আবারও রওনা দিই। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মাগুরা। রাস্তাটি কিন্তু খুবই সুন্দর, চারপাশে সবুজ গাছপালা। তো যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হচ্ছে রাস্তাটি কিন্তু খুবই চাপা, যার ফলে বড় গাড়ির সাথে আরেকটি বড় গাড়ির সংঘর্ষ লেগে যেতে পারে। এ কারণে প্রত্যেক ড্রাইভারকে খুবই সতর্কভাবে এখানে গাড়ি চালাতে হয়।
এখন সময় 11:07। আমরা চলে এসেছি মাগুরার ভায়না মোড়ে। সামনেই মাগুরার বাস টার্মিনাল, আমরা সেখানেই যাচ্ছি। আর আরেকটা কথা, দিগন্ত পরিবহনের কাউন্টারম্যানদের সাথে কথা বলে জানতে পেরেছি দিগন্ত পরিবহনের শুধুমাত্র পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে তাদের রুট রয়েছে, কিন্তু তাদের পদ্মা সেতু দিয়ে কোনো রুট নেই। এই জিনিসটি আমার কাছে খুবই অবাক লাগলো। আমরা এখন মাগুরা ছেড়ে ফরিদপুরের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন কামারখালী স্টিল ব্রিজের এখানে অবস্থান করতেছি। এই ব্রিজটিকে অনেকে গড়াই সেতু নামেও চিনে থাকবেন। তো ব্রিজটি হচ্ছে ফরিদপুরের একটা প্রবেশ পথ বলা যেতে পারে, অথবা মাগুরার সাথে ফরিদপুরের একটি সড়ক পথের সংযোগ বলতে পারেন। এই বাসের যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে খুবই রাফ চালাচ্ছিল, তারপর বারবার হর্ন দিতেছিল, মানে কান ফেটে যাওয়ার মতো অবস্থা। হর্ন কম দিলেই হয়, কিন্তু এতবার যদি হর্ন দেওয়া হয় একটা শব্দ দূষণও কিন্তু তৈরি হয়। এই বাসের আরও খারাপ দিকের কথা যদি বলতে যাই, সব বাসে কিন্তু অশোক লেল্যান্ড ইউজ করছে। তো এই বাসে কিন্তু কোনো হিনো ওয়ান যে নেই। মাঝে দিগন্ত পরিবহনের এসি বাসও ছিল, যেগুলো ঢাকা কোটালীপাড়া রুটে সার্ভিস দিত, কিন্তু বেশি দিন বাসগুলো টিকে নাই। বাসের এসি শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং বাসটিকে পরে নন এসিতে রূপান্তর করা হয়। এখন সময় দুপুর 12:18। আমরা ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা সোজা চলে যাব গোয়ালন্দ মোড় পর্যন্ত। তো ফরিদপুরে চলে আসছি, মানে এখান থেকে দৌলতদিয়া ঘাট বেশি দূরে না।
ফরিদপুর ছেড়ে আমরা এখন দৌলদিয়া ঘাটের দিকে চলে যাচ্ছি। এর আগে গোয়ালন্দ মোড় হয়ে তারপর আমরা দৌলদিয়া ঘাটে চলে যাব। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এ টু সিট খালি না পাওয়ায় আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। কখনো পাশের জানলা, কখনো সামনের, আবার কখনো পিছনের জানলা দিয়ে ভিডিও করছিলাম। যতটুকু পারছি ততটুকুই আপনাদের দেখাচ্ছি। তো আমি আর বেশি বকবক করব না, আপনারা ফরিদপুর থেকে গোয়ালন্দ মোড় কিংবা দৌলদিয়া ঘাট পর্যন্ত রাস্তার সৌন্দর্যটি দেখতে থাকুন। ফরিদপুরের এই রাস্তাটিও খুবই সুন্দর। এই রাস্তাটি পূর্বে দক্ষিণবঙ্গের প্রধান পথ ছিল, তবে এখন পশ্চিমবঙ্গের প্রধান পথ। পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল করছে, খুবই কম সংখ্যক গাড়ি এই দিক দিয়ে চলাচল করে। এখন সময় 12:42। আমরা চলে এসেছি গোয়ালন্দ মোড়ে। তো সোজা দিয়ে চলে গেলে হচ্ছে রাজবাড়ি এবং হাতের ডানে চলে গেলে হচ্ছে দৌলদিয়া ফেরিঘাট। এই জায়গাটিকে আমি আমার ব্লগ নাম্বার 3-তে ভুলবশত রাজবাড়ির মেইন টাউন বলে ফেলেছিলাম। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা ঢাকা থেকে, খুলনা থেকে ঢাকা হানিফের ভিডিও দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে ভিজিট করতে পারেন। এখন আমরা গোয়ালন্দ মোড় ছেড়ে দৌলদিয়া ঘাটের দিকে চলে যাচ্ছি। ফরিদপুর পর্যন্ত রাস্তাটা খুবই ভালো ছিল, তবে গোয়ালন্দ মোড় থেকে দৌলদিয়া পর্যন্ত রাস্তাটাও কিন্তু সেই যশোর থেকে মাগুরার রাস্তার মতোই চাপা। আমরা এখন দৌলদিয়া ফেরিঘাটের বেশ কাছাকাছি। এই দিক দিয়ে আমার আসার দুটি মূল কারণ রয়েছে। একটি হচ্ছে যেহেতু অনেক দিন ফেরি পার হই না, তার জন্য ফেরি পার হয়ে যাচ্ছি। আর 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে ঘাটের অবস্থাটা দেখা। পদ্মা সেতু চালু হওয়ার পরে ঘাটের চাপ প্রায় নেই বললে চলে, তাই বাস্তব অভিজ্ঞতাটি আপনাদেরকে দেখাতে এসেছিলাম।
ঘড়িতে যখন 1টা বাজে তখন আমরা দৌলদিয়া ফেরিঘাটে চলে এসেছি। ডান পাশে যে বাসগুলো দেখতেছেন আপনারা আবার ভাইবেন না যে ফেরিঘাটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই বাসগুলো মূলত স্ট্যান্ডে রেখেছে। পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে এমন একটা সময় ছিল যেখানে ঘন্টার পর ঘন্টা এই জ্যামে বসে থাকা লাগতো, কিন্তু এখন সেই দিনগুলো কিন্তু নেই। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমাদেরকে এখন আর এই ভয়ঙ্কর জ্যাম দেখা লাগছে না। তো এই ফেরিঘাট দেখে আমার অতীতের স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে। কত রাত দিন ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে থাকতাম। আমরা এখন আছি ঘাটের সিরিয়ালে। এই সিরিয়াল বেশি একটা বড় না, হয়তো ফেরিতে উঠতে আমাদের 15-20 মিনিটের মতো সময় লাগবে। এই পারে ফেরি আসেনি বলে হয়তো আমাদেরকে অপেক্ষা করা লাগছে। হাওয়েভার এই পারে ফেরি চলে এসেছে, তাই আমরা এখন ফেরির দিকে এগিয়ে যাচ্ছি। চেয়েছিলাম এরকম বড় ফেরিতে উঠতে, কিন্তু ভাগ্যে ছোট ফেরি পড়লো। আপনারা এতক্ষণ ফেরি এবং পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। বুঝতে পারছো? আমি করতেছি তো, সমস্যা নেই, আমি করতেছি। ঘড়িতে যখন 2টা 24 বাজে তখন আমরা পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে যাই। পাটুরিয়া ফেরিঘাট হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত একটি ফেরিঘাট।
এরপর দৌলতদিয়া ঘাট ছেড়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আজকে আমি ঢাকার গাবতলীতে আমার যাত্রাটি শেষ করব। এরপর ফেরিঘাট ছেড়ে আমরা এখন মানিকগঞ্জ অংশে আছি। মানিকগঞ্জের এই অংশটুকু 4 লেনের, আবার কিছু কিছু 2 লেনের করা হয়েছে। আমরা এখন চলে এসেছি উথলি মোড়ে। এই দিক দিয়ে বাম দিকে চলে গেলে আরিচা ফেরিঘাট এবং ডান দিকে হচ্ছে ঢাকা, তো আমরা ডান দিকেই চলে যাব। এখন সময় 3:42। আমরা চলে এসেছি নবীনগরে। এখানে কিছু যাত্রী নামার ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা গাবতলীর দিকে এগিয়ে যাব। তো আমার সামনেই স্মৃতিসৌধ রয়েছে, তো আপনাদেরকে স্মৃতিসৌধটি দেখানোর চেষ্টা করছি। এরপর নবীনগর ছেড়ে আমরা এখন গাবতলীর দিকে এগিয়ে যাচ্ছি। আসলে যে জিনিসটা খেয়াল করলাম, খুলনা থেকে পাটুরিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় অনেক সময় লাগছে। হয়তো পদ্মা সেতু দিয়ে গেলে 4 বা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো কিন্তু লেগে যেত। সেখানে খুলনা থেকে দৌলতদিয়া হয়ে ঢাকায় আসতে 7-8 ঘন্টার মতো লেগেই যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন পদ্মা সেতু চালু হওয়ার আগে কতটা সময় লাগতো যদি এখনই এত সময় লাগে।
এখন সময় 4:20 আমরা চলে এসেছি ঢাকার গাবতলীতে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত আসতে সময় লেগেছে 8 ঘন্টা 20 মিনিট। খুলনা থেকে আমি রওনা দিই 8টায় এবং পৌঁছাই 4:20-এ। ঘাট প্রায় ফাঁকা, তারপরেও আমাদের এত সময় লাগলো। তাহলে আপনারা বুঝতেই পারছেন পদ্মা সেতু চালু হওয়ার আগে কতটা ভোগান্তি ছিল, কতটা যানজট ছিল, বা যদি আজকে এরকম থাকতো তাহলে কতটা সময় লাগতো। আর পদ্মা সেতু দিয়ে যদি হিসাব করি, যদি 8টায় রওনা দিতাম তাহলে পৌঁছায় যেতাম 11টার দিকে বা 11:30টার দিকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।